একঘেয়েমি কথাটা আমার কাছে বড্ড ক্লিশে লাগে যখন সেটা ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরো ভালো করে বললে পাহাড়ে ভ্রমণ। বছরে এতবার পাহাড়ে ঘুরতে যাই, তাও আমার কাছে একটুও একঘেয়েমি লাগে না। পাহাড়ি ভ্রমণ আমার কাছে এতটাই কাছের যতটা আমার নিজের আত্মীয়রা। তারা যেমন আমার কাছে একঘেয়েমি লাগে না, সেই পাহাড় ঠিক তেমনই। জীবনে বেঁচে থাকার রসদ পেতে আমি বারবার ছুটে যাই পাহাড়ে। এবারে পাহাড়ের ভ্রমণের ক্ষেত্রে আমি একা ছিলাম না, ছিল আমার স্টুডেন্টরা, যারা জীবনে চলার পথে আমার এনার্জি রূপে কাজ করে। আগামী দুটি পর্বে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব উত্তরবঙ্গের একটি অফবিট জায়গা ও স্টুডেন্টদের পছন্দ অনুযায়ী দার্জিলিং ভ্রমণ, যেখানে আমরা 3 রাত্রি ও 4 দিনে একটি প্ল্যান করে ঘুরে বেরিয়েছিলাম। আজকের গল্পের শুরুটা বিধাননগর থেকে শিয়ালদাগামী এক লোকালে। সেদিন শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে দার্জিলিং মেল। কিন্তু সে রাত্রে খাবার ব্যাপারে আমাদের কিছু ঠিক ছিল না। তখন চিন্তা করে স্টুডেন্টদের জিজ্ঞেস করি, কিরে কোথায় খাবি? আর ওরা উত্তর দেয় খাওয়া তো হয়ে গেল, কিন্তু আজকের ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেছি আমার সঙ্গে কারা কারা যাচ্ছে। আমার সঙ্গে এবার যাচ্ছে হচ্ছে ইফাজ আছে, তৌফিক আছে আর সোহন আছে। ইফাজ আর সোহনকে আপনারা দেখেছিলেন আমার দীঘার ভিডিওতে। তৌফিক প্রথমবার ঘুরতে যাচ্ছে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি 2025। কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ রে, আমরা কোথায় যাচ্ছি তোরা একবার বলে দে। বলছে দার্জিলিং, কিন্তু আমরা প্রথমে যাব অফবিট একটা জায়গায়, তারপর সেখান থেকে দার্জিলিং। আপনারা তো ভাবতে পারেন বারবার দার্জিলিং কেন। চয়েসটা কিন্তু ওদের ছিল। 120 দিন আগে তখন টিকিট কাটার নিয়ম ছিল। 120 দিন আগে যখন টিকিট কেটেছিলাম তখন ওরাই বলেছিল আমরা দার্জিলিং যাব। একটু প্ল্যানটা চেঞ্জ করেছি, 3 দিনের জায়গায় 2 দিন করেছি, আর একদিন একটা অফবিটে যাব। প্রথমে কালকে যাব এনজিপি পৌঁছে, সেখান থেকে অফবিট। কোথায় যাব কালকে সকালবেলা বলবো। আর আমাদের ট্রেন আছে আজকে দার্জিলিং মেল, সেটা হচ্ছে মনে হচ্ছে 11 বা 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তুলনামূলকভাবে আজকে শিয়ালদা স্টেশন কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা, এতটা কিন্তু ফাঁকা থাকে না। যাই হোক, কেএফসিতে খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো আমরা দেখি ট্রেন দিয়েছে কিনা। আজকে আমাদের ট্রেন হচ্ছে 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। আপনারা বা আমরা সবাই জানি এনজিপি বা উত্তরবঙ্গে যাওয়ার জন্য সবচেয়ে সেরা ট্রেন এটাই। মাত্র 4টে হল স্টেশন, এক্ষুনি ট্রেন ছেড়ে যাবে, আর 10 মিনিট বাকি। ঠিক 10টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। আজকে আমাদের গন্তব্য হতে চলেছে এনজিপি স্টেশন, যেটা এখান থেকে 573 কিলোমিটার দূর। মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 4টি। এখনকার ছেলেপেলেরা যা করে ওরা তাই করছে। এই যে তৌফিক আর ইফাজে এত মোবাইল দেখেছে, অলরেডি পাওয়ার ব্যাংকে বসাতে হয়েছে। আর এর মধ্যে বাবা ফোন করে দিয়েছে। বল বাবাকে, বল ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে বল। আমরাও ঘুমিয়ে পড়ি। খাওয়া দাওয়া হয়েছে 10টা 20 বাজে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা শিয়ালদা থেকে 485 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 1 ঘন্টা 25 মিনিট মতন লেট। প্রচণ্ড কুয়াশা ছিল, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। যেটা সমস্যা হচ্ছে এই ট্রেনটার ক্ষেত্রে, এটা এলএইচবি কোচ, কিন্তু পুরনো এলএইচবি কোচ। আমাদের জানলাটা এরকম। কিছুদিন আগে আমি কাঞ্চনকোনাতে যাত্রা করেছিলাম, সেখানে জানলাটা সম্পূর্ণ অন্য টাইপের ছিল। এখানে হাওয়া ঢুকছিল না। রাত্রিবেলা এখান থেকে প্রচণ্ড হাওয়া ঢুকেছে, মানে বেশ ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে এই ট্রেনে। গুড মর্নিং বলে দাও। আমার 2জন স্টুডেন্ট এবার আমার সঙ্গে যাচ্ছে, তো ইফাজ আর সোহান, আর ওইদিকে তৌফিক বসে আছে। আর আমরা তো স্লিপারে যাত্রা করছি, আর আমাদের টিকিটের ভাড়া পড়েছে 360 টাকা প্লাস ট্যাক্স। ছেড়ে দিয়েছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং একটা অফবিট জায়গায়, সেটা হচ্ছে তিনচুলে। আর
তিনচুলে যাওয়ার ক্ষেত্রে আমরা ভাবছি শেয়ার গাড়ি করে যাব নাকি রিজার্ভ গাড়ি করব, সেটা ওইখানে পৌঁছে ঠিক করব। তার কারণ হচ্ছে আমরা সেভাবে কিছুই এখনো পর্যন্ত ঠিক করে ওঠেনি যে কীভাবে পৌঁছবো। কেননা একটা রিজার্ভ গাড়ির সঙ্গে কথা বলেছিলাম, সেটা বলেছিল যে উল্টোপাল্টা দাম বলছিল। তো আমি ভাবলাম ওখানে পৌঁছে ঠিক করব। অথবা আরেকটা প্ল্যানও করা যেতে পারে, সেটা হচ্ছে এনজিপি থেকে শেয়ারে বা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে শেয়ারে তিস্তা বাজার, ওখান থেকে তিনচুলে। আমাদের হোমস্টেটা হচ্ছে তিনচুলে যে গুম্ফাধারা ভিউ পয়েন্ট আছে তার আশেপাশে। আমি কোনোদিন যাইনি, সেখানে যাব। এটা কোনো পেড প্রমোশন না, স্টুডেন্টদের সঙ্গে জাস্ট ঘুরতে যাচ্ছি। আমরা টিকিটটা কেটেছিলাম প্রায় 120 দিন আগে, সেপ্টেম্বর মাস নাগাদ। তখন এই 120 দিনের নিয়মটা ছিল, নভেম্বর মাস থেকে তো সেই নিয়মটা উঠে গিয়ে 60 দিন হয়েছে। ট্রেন 1.5 ঘন্টার উপরে লেট, আর খিদে পেয়ে গেছে স্টুডেন্টদের আনা এই কাজে। কি এটা কি বলে? বাউলি। আরে বাবরে, বাউলি খাই। আমি প্রথমবার খাচ্ছি সত্যি। এটা নিয়ে এসেছে সোহান, ওদের দোকান আছে, কোনো হিসাবপত্র নেই, তুলে নিয়ে চলে এসেছে। এখনো দেখাচ্ছে এনজিপি স্টেশন 45 মিনিট দূরে, 8টা স্টেশন বাকি। বাইরে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। সবই ভালো, কিন্তু এই 1.5 ঘন্টা লেট। আর যেটা বলার সেটা হচ্ছে দার্জিলিং মেলের এলএইচবি কোচগুলো বেশ পুরনো হয়েছে, এগুলোকে বদলের দরকার আছে। রক্ষণাবেক্ষণ অভাব পুরোপুরি স্পষ্ট। এনজিপি স্টেশনের বাইরে এত কর্মকাণ্ড হচ্ছে যে এনজিপি বা নিউ জলপাইগুড়ি লেখা যে হোর্ডিংটা ছিল সেটাও কোথায় হারিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা একটু বাইরের দিকে চলে যাই। আগে যে পার্কিংগুলো ছিল, এটাকে আমি আগে 2-3টে ব্লগে বলেছি, আগে যে পার্কিংটা ছিল এই দিকে, সেটা এখন শিফট হয়ে ওই দিকে চলে গেছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে এখানে বিশাল বড় কর্মকাণ্ড চলছে। হয়তো আর 2-3 বছর পর এই এনজিপি স্টেশনকে চেনা যাবে না। যাই হোক, যা হোক আমাদের ভালোর জন্যই হচ্ছে, সাময়িক অসুবিধা হবে। তিনচুলে যাওয়ার জন্য একটা গাড়ি করতে হবে, আমাদের দেরি হয়ে গেছে। শেয়ারে যেতে গেলে বহু দেরি হয়ে যাবে। আমাদের হোমস্টেতে বলেছিল যে গাড়ি পাঠানোর জন্য, আমি বললাম না, গাড়ি লাগবে না, আমরা শেয়ারে করে চলে যাব। কিন্তু এখন মনে হচ্ছে রাজি হলেই ভালো হতো। তার কারণটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা লেট করেছে ট্রেনটা। ঠিক আছে, দেখা যাক কী করা যাক। আমি একটু ভাবছি শিলিগুড়ির দিকে গিয়ে যাব, ওখান থেকে কিছু একটা জোগাড় করে নেবো। আমরা একটা টোটো নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি শিলিগুড়ি। সেখান থেকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, হয় রিজার্ভ গাড়ি করবো অথবা শেয়ারে তিস্তা বাজার। আমরা শিলিগুড়ি ভানুভক্ত চক যেখানে আছে শিলিগুড়িতে, সেখান থেকে একটা শেয়ার গাড়ি ধরে নিয়েছি, আর করে সেখানে চলে যাব আমরা হচ্ছে তিস্তা। এটা হচ্ছে গ্যাংটক যাবে। তো আমাদের থেকে নিয়ে যায় 300 টাকা করে। বেশি নিল, 200 থেকে 250 টাকা হওয়া উচিত। কিন্তু কিছু করার নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমরা চাইলে বাসে করে যেতে পারতাম, কালিম্পংয়ের যে বাসটা আছে সেটা বলে 80 টাকা করে ভাড়া নেবে। তো যাই হোক, আমরা অত দেরি করলাম না। আর রিজার্ভ গাড়ির কথাও আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সেটার ভাড়া বলছিল প্রায় 3,500 টাকা, খুব দাম দরাদরি করে 3,000 টাকা। আমরা বলবো আপনারা হোমস্টেকে বলে দেবেন এনজিপি স্টেশন থেকেই 3,000 টাকা নিয়ে যাবে ছোটো গাড়ি, আর বড় গাড়ি হলে 3,500 টাকা। আমাদের আবার কিন্তু তিস্তা বাজার থেকে হোমস্টের জন্য গাড়ি করতে হবে। এবার সেটা শেয়ারে যাব কি আবার ওখান থেকে রিজার্ভে যাব, সেখানে গিয়ে ঠিক করব। একদিকে ভালো, আমি এই ব্লগের মাধ্যমে ট্রায়াল মেথডে যাচ্ছি, আপনাদের তবু একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে আপনারা কিভাবে যাবেন। এই কারণেই তো ব্লগ বানানো, অভিজ্ঞতা তুলে ধরা আমার, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। স্টুডেন্টদের সঙ্গে ঘুরতে যাওয়া আর পিকনিক করা প্রায় সমার্থক। সকালবেলা আমরা মিও অ্যামোরের প্র্যাকটিস দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম গাড়িতেই। এরপর গাড়ি তীব্র বেগে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। প্রথমে আমরা ক্রস করলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেবক, এবং ডান দিকে তিস্তাকে রেখে এগিয়ে চললাম আমাদের গন্তব্য তিস্তা বাজারের দিকে। এখন ঘড়িতে বাজে 12টা 15, আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজারে। অপরূপ লাগছে এখানে দৃশ্যপট, তিস্তার কালারটা জাস্ট অ্যামেজিং। কেমন লাগছে এখান থেকে ভিউ কেমন? হ্যাঁ, আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে এই ব্রিজের ওপরে নামিয়ে দেবে, এই জায়গাটা নামাবে।
তো এই পাশ দিয়ে বাঁদিকে দেখুন লেখা আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পাশে একটা ডিপার্টমেন্টের পাশ দিয়ে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে সোজা তিস্তা বাজারের যে মেন মার্কেট সেখানে চলে যেতে হবে, সেখান থেকে আপনি গাড়ি পেতে পারেন। আমিও জানি না সেখানে পাবো কিনা, যাচ্ছি চলুন। সেখানে থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি আপনারা পেয়ে যাবেন। এরকম রাস্তা, কিন্তু যদিও ব্যাপারটা নিচে নামতে হবে, অতটা কষ্টসাধ্য না হলেও সঙ্গে লাগেজ থাকলে কিন্তু একটু ডিফিকাল্ট হবে। ও সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, আর ওই পেছন দিকে হচ্ছে তিস্তা ব্রিজ, আর আমরা যাচ্ছি মার্কেটের দিকে। আর আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা। 800 মিটার পথ পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই তিস্তা বাজারে। এক্ষেত্রে বলা ভালো, আমাদের সঙ্গে লাগেজ কম থাকায় খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু যদি আপনাদের সঙ্গে লাগেজ থাকে তাহলে এই পথ অতিক্রম করা বেশ কষ্টসাধ্য। যাই হোক, আমরা সেখান থেকে 150 টাকার বিনিময়ে পৌঁছে যাই তিনচুলে। এখন বাজে হচ্ছে 1:30, আর আমাদের হোমস্টে চেরি ব্লসমে এসে গেছি। এই হোমস্টের ক্ষেত্রে যেটা আমার সব থেকে ভালো একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে এই ধরুন এখানে আপনার গাড়ি চলে আসবে, এই পিক অ্যান্ড ড্রপ এখানেই হয়ে যাবে। ফলে বয়স্ক হোক বা বাচ্চা হোক, যে কোনো মানুষের পক্ষে এই 2-4টে সিঁড়ি ক্লাইম্ব করা কোনো ব্যাপার না। ব্যাস, এই দেখুন আমি যাচ্ছি, এই যাওয়ার পর এই হচ্ছে আপনার হোমস্টে রুম, এইটা অথবা এটা অথবা এটা। আর এখান থেকে যেতে যদি কষ্ট হয় তাহলে একবার এদিকটা তাকাবেন, সব কষ্ট আপনি নিমেষেই ভুলে যাবেন। হোমস্টেতে আমাদের যে রুমটা দিয়েছে সেটা এরকম, 2টো ডাবল বেড আছে, এখানে 2জন এখানে 2জন, 4জন আরামসে থাকতে পারবেন। ওখানে একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে। আর যেটা সবচেয়ে ভালো লাগছে, অ্যাম্পেল স্পেস, কতটা জায়গা, সত্যি কথা বলছি দারুণ। ওইদিকে একটা ওয়ার্ড্রপ আছে আর 2টো চেয়ার রাখা আছে, দুর্দান্ত দুর্দান্ত, টপ ক্লাস। জাস্ট ওপরটা দেখুন, মাইন্ড ব্লোয়িং। চার্জিং পোর্ট এখানে আছে, এই দিকে আছে, এখানে 2টো আছে, দুরন্ত। আচ্ছা, ওয়াশরুমটা আমি দেখাচ্ছি, তার আগে এদিক দিয়ে ভিউটা দেখাই। এটা রোড সাইড ভিউ, চা বাগান দেখুন, এই দেখুন চা বাগান, চা বাগান। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই গিজার আছে ঠান্ডা জায়গায় যেটা অপরিহার্য, আর বেসিন, আর বেসিক যা যা একটা টয়লেটে থাকা দরকার সব কিছু আছে। আর যেটা দারুণ লাগছে এখান থেকে ভিউ, এটা গুম্ফাধারা ভিউ পয়েন্ট, আর এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, প্রায় 1:30-2টো বাজে। যদি কালকে সকালবেলা দেখা যায় অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর যেটা বলার সেটা হচ্ছে এটা পুরোটাই চা বাগানের মধ্যে এই হোমস্টেটা। এখন শীতকাল, এইগুলো একটু অবিন্যস্ত অবস্থা আছে গাছগুলো, দুরন্ত লাগছে। আর দূরে দেখা যাচ্ছে সিকিমের পাহাড়, আর জুম করলে যদি দেখা যায় সেটা হচ্ছে এই যে নামচি 4 ধামের শিব মূর্তি, এটা হচ্ছে নামচি 4 ধামের শিব মূর্তি। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই দেখুন নিচে রঙ্গিত নদীর বাঁক, এই যে রঙ্গিত নদী এখান থেকে দেখা যাচ্ছে। আর গুম্ফাধারা গেলে ওখান থেকে তিস্তাও দেখা যাবে, এটা রঙ্গিত নদী। এখানে ডাইনিং রুমটা, এর পাশে আরেকটা রুম আছে। আমি প্রথমে বলছিলাম যে 3টে রুম, আদতে 4টে রুম আছে। এটা সেমি কনফিগারেশন, একদম সেম সেম। অর্থাৎ যদি আপনারা ভাবেন যে ওটা ওপর আছে বলে ভালো ভিউ বা এটা কম ভিউ, এরকম ব্যাপার না। এর ভিউটা এখান থেকে এরকম দেখুন, কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যায়, এখানে চা বাগানগুলো, ওই যে গুম্ফাধারা ভিউ পয়েন্ট, এই টাওয়ারটা মনে রাখবেন ল্যান্ডমার্ক। এখানে আসার ক্ষেত্রে টাওয়ারটা হচ্ছে ল্যান্ডমার্ক, দারুণ। আর ওনাদের ডাইনিং রুমটা হচ্ছে এটা, খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, 2:30 বাজে। এইটা হচ্ছে ডাইনিং রুমটা, এইরকম ডাইনিং টেবিল, বেশ ভালো, একদম ওপেন কিচেন। আর আমাদের আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত, আন্ডা কারি, পাঁপড়, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, পেঁয়াজ মানে স্যালাড টাইপের, সঙ্গে ডালে খুরসানি, একটা চাটনি আর পাঁপড়। আমি বললাম পাঁপড় দিদি আরও 2-3টে দিতে হবে, আমি পাঁপড় খেতে খুব ভালোবাসি। বলো ঠিক আছে, দেখুন জাস্ট দিদি সার্ভ করে দিচ্ছে, খুব ভালো। ধোয়া ওঠা ভাত, ওহ দারুণ। আর আবারও বলছি, আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ কী খাচ্ছি তার থেকে কোথায় বসে খাচ্ছি, সেটা হচ্ছে
ভেতরে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দূরে সিকিমের পাহাড় দেখাচ্ছে, এখান থেকে নামচি দেখা যাচ্ছে ডাইনিং রুম থেকে। এই দেখুন নামছি, এই দেখুন নামছি, জাস্ট দেখুন এইটা নামছি। আচ্ছা, আমি যেটা নিয়েছি মুসুরির ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, লাগলে নেবো, অল্প অল্প করে দিদি আমাদের সার্ভ করে দিয়েছে। আর এই ডালে খুরচানির একটা চাটনি আমাদের জন্য দিদি বানিয়েছে, মারাত্মক ঝাল। দেখুন এইটুখানি জাস্ট খেয়ে দেখি, কিন্তু খেতে দারুণ, কিন্তু মারাত্মক টেস্ট, একটা দারুণ মানে সেন্ট আসছে এই চাটনিটা দেখে। আচ্ছা এবার খাওয়া শুরু করে দিই। থ্যাংক ইউ দিদি, দারুণ। ডাল ভাত আমি বরাবরই ভালোবাসি, আপনারা সবাই জানেন। আমি একটা ভুল বলেছিলাম, ওটা আলু ফুলকপি তরকারি না, শুধু ফুলকপি দিয়ে করেছে, দুর্দান্ত খেতে। ফুলকপিটা মানে একদম মাখো মাখো করেছে, ঝোল ঝোল না, খুব ভালো, মানে ভালো বললেও কম বলা হবে, দারুণ লাগছে। আর গরম গরম তো আর স্বাদই আলাদা। ডিমের ঝোল, ডিমের ঝোলও বলবো না, এটাও একটু গ্রেভি গ্রেভি, খেয়ে দেখি কেমন। টপ নচ, অতিরিক্ত পেঁয়াজ রসুনের গন্ধ নেই। আমি আবারও বলছি, দারুণ করেছে, দারুণ। আমি লাস্ট দুটো হোমস্টেতে খাওয়া দাওয়া করলাম, দারুণ, খুব ভালো। একদম ঝোলটা ঠিকঠাক কষিয়েছে, যাতে অতিরিক্ত আদা বেশি নেই এবং অতিরিক্ত তেল তো নয়। দেখুন, আর এটা ঝোল ঝোলও না, দেখুন অতিরিক্ত তেলও নেই, দেখুন খুব ভালো, রুটির সঙ্গে তো জমে যাবে। লাঞ্চ করার পর হেঁটে হেঁটে ওই জায়গায় যাব। আমি আমার চিড়িয়াকে নিয়ে নিয়েছি সঙ্গে, দেখা যাক ওর কোনো ঠিকঠাক ব্যবহার করতে পারি কিনা আমি। আর কিছুটা চা গাছের মধ্যে আমরা ছবি তুলব। আর কিছু কিছু জায়গায় ঘোরা যায় এখান থেকে, সেগুলো এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের। তাহলে একটু হাঁটা যাক কি বাচ্চা লোক? চলো, আমরা যাচ্ছি এখন গুম্ফাধারা ভিউ পয়েন্টের দিকে, ঠিক আছে? চলো, এইখানে এসে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই বল, এই মনে হচ্ছে হোমস্টেতেই বসে থাকি, এত সুন্দর জায়গা সত্যি। তোরা প্রথমবার হোমস্টেতে নি বল? আচ্ছা একবার, আমি তো অনেক জায়গায় গেছি হোমস্টেতে, একবার ওদের রিভিউটা নিন। হ্যাঁ রে, কেমন লাগছে বল? স্যার ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে। কি 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 হ্যাঁ, কেন কেন ভালো লাগলো, কি কারণ, কোনটা বেশি ভালো লাগছে? ওখান থেকে ভিউটা হেভি একদম। আর খাওয়া দাওয়াটা, দুপুরে লাঞ্চটা কেমন হলো? স্যার ভালো ভালো, Top class। একদম টপ ক্লাস, অতিরিক্ত কিছুই না বল, একদম বাড়ির মতনই খাওয়া। একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তিন চুলেতে আসলে তার সবচেয়ে হ্যাপেনিং এরিয়া কিন্তু এই গুম্ফাধারা ভিউ পয়েন্ট। আর এখানে আসলে যেটা পাবেন, চা গাছের সঙ্গে ফটো তোলার সুযোগ, দারুণ ল্যান্ডস্কেপ। চাই আগে গুম্ফাধারা ভিউ, তারপর চা বাগানে আসছি। আমার ইচ্ছা আছে নিচের চা বাগানগুলোতে যাওয়ার, ওইগুলো বেটার। ইফাজ, চা তোলো, কাজ করো, পড়াশোনা না করলে এখানে লাগিয়ে দেবো চা তোলার কাজে, 3 টাকাই দেখে যাও। দাদা তো বাবাকে বলছি, দাদা তো পড়াশোনা না করলে এখানে কথা বলে যাবো। এবার কিছুক্ষণ ঘোরার পর আমরা 4 জন বসে রয়েছি, আর সত্যি কথা বলছি, জাস্ট আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গাটা। দেখুন দুর্দান্ত, এখানে একটা দোকান আছে, আর এরকম একটা ছাদ মতন করা আছে, যেখানে আমরা বসে বসে গল্প করছি। কেমন জায়গাটা ইফাজ? দারুণ, টপ ক্লাস, সবই টপ ক্লাস। হ্যাঁ, লোকে বলবে আমি তোকে শিখিয়ে দিয়েছি, এরকম তো নয়, তাই তো। আপনারা যারা টপ ক্লাস কমেন্ট করেন, আমি কিন্তু কাউকে শিখিয়ে দিইনি। যাই হোক, সত্যি আইসিং অন কেক হয়ে যেত যদি এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারতাম। কি করা যাবে, পরপর অনেক দিন ধরে দেখছি তো, আজকে উনি লুকিয়ে গেছেন। দারুণ জায়গাটা। এই বসে রয়েছি আমরা এইখানে, তৌফিকের আবদারে ফান্টা খাচ্ছি, আর এই ইফাজ থামস আপ খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ইফাজ, আমার সঙ্গে দীঘা ঘুরতে গেছিলিস, আর এখানে ঘুরতে এসেছিস, কোন জায়গাটা দারুণ? এটা একদম দীঘার থেকেও ভালো। হ্যাঁ, সোহান এটা। আচ্ছা আটা বলে রাখি, ভিডিওতে আমরা কিন্তু সামনের মাসেও আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে আরও 2 জন অ্যাড হবে। সামনের মাসে আরেকটা জায়গায় যাচ্ছি আমরা 6 জন মিলে, পরে বলবো। আমরা তো এখানে বসে বসে আড্ডা মারছি, আর ইফাজ বলছে স্যার আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। ইফাজ কোথায় হোমস্টেটা? স্যার ওই তো। আচ্ছা দেখাও, এই যে আমাদের হোমস্টে, এই যে এইখানে হোমস্টে। ইফাজ তো গামছা ঝুলছে রে এখানে।
দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা হলো তিন চুলে বা তিন চুল্লি, যে শব্দের অর্থ হলো তিন চুল্লা বা চুলা। জায়গাটির চারপাশে তিনটি পাহাড়ের চূড়ার কারণে এরূপ নামকরণ করা হয়েছে। এই তিন চুলের চারিপাশে আপনি দেখতে পাবেন আলপাইন বনের সবুজ উপত্যকা। তাহলে এখন প্রশ্ন হলো, কেন আপনি তিন চুলেতে আসবেন? উত্তর খুব সরল। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য দেখতে চান, পাহাড়ের ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে বয়ে চলা তিস্তার প্রবাহ দেখতে চান, চা বাগান, কমলার বাগান উপভোগ করতে চান, গ্রামের ট্রেল ধরে হাঁটতে চান এবং বিভিন্ন ধরনের পাখির ডাক যদি শুনতে চান, তাহলে আপনাকে আসতেই হবে এই তিন চুলেতে। খুব সুন্দর একটা বিকেল কাটাচ্ছি আমরা চারজন মিলে। আর আপনারা তো শুনতেই পেলেন আমার স্টুডেন্টদের কথা যে ওরা দীঘা গেছিল, দীঘার থেকে এটা ফার ফার বেটার। আর আমরা এবার চলে যাই হোমস্টেতে। একবার হোমস্টে ছাদে যাওয়ার খুব ইচ্ছা আছে। সন্ধ্যেবেলা আমরা গল্প করছি আর দিদি আমাদের এই চা দিয়ে গেল। আর এই চা হাতে নিয়ে একটু বাইরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ইফাজকে বলবো দরজাটা খুলতে। আবার ইফাজ আবার বিস্কুটও নিয়ে এসছে, এই দেখুন বিস্কুট। এসব ঠান্ডায় সব কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে, বেশ ঠান্ডা। দূরে সিকিম পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই দিকেটা আমার দেখুন দারুণ লাগছে। আর এই দিকটা দেখুন জোনাকির মতন জল জল করছে। হ্যাঁ, হেভি লাগছে স্যার। দারুণ না? হ্যাঁ, একবার আপনাদের কালিম্পং পাহাড়টাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়ান। তো তখন চাটা পান করি। চলো সবাই চা পান করে নি। তারপর সন্ধেবেলায় দিয়ে গেল এই যে অনিয়ন পকোড়া। সোজা কথা, এটা কি বলে? পেঁয়াজি। চলো একটু পেঁয়াজি খাওয়া যাক। এই যে বেশ ভালো। ওপরে কোটিংটা খুব পাতলা, অনেকটা করে পেঁয়াজ দিয়েছে, ঝাল ঝাল। ডালের একটা সুন্দর গন্ধ আসছে, দারুণ। কেমন লাগছে রে পেঁয়াজি? ভালো স্যার, একদম। হ্যাঁ, একটু ঝাল ঝাল বল। এই ঠান্ডার মধ্যে দারুণ লাগছে বল। চা পান করার পর এবং ওই পেঁয়াজি খাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে বসে মোবাইল ঘাটছিলাম। তারপর আমি ওদের বললাম যত বোরিং লাগছে চল একটু ঘুরে আসি পায়ে হেঁটে। তো ঘুরতে ঘুরতে এই দূরের কালিম্পং শহরটাকে এত সুন্দর লাগছে, জাস্ট আপনাদের জুম করে দেখাই, একটু জুম করে দেখাই। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু আমরা দারুণভাবে বুঝতে পারছি। এবং যারা আপনারা নিয়মিত পাহাড়ে আসেন তারাও আপনারা উপলব্ধি করতে পারছেন কেমন লাগছে, তাই তো? ইফা, কেমন লাগছে বল? হেভি লাগছে, টপ ক্লাস। টপ ক্লাস। 나의 맘에 조금씩 자리 잡은 널 느낄 때면 괜히 잠을 설치고 괜한 이유로 내게 연락해। এখান থেকে রাতের সিকিম এবং কালিম্পং এত দুর্দান্ত লাগছে। আমরা এবার চলে এসেছি গরম গরম কফি খাবো বলে। এখানে একটা দোকান আছে, সেখানে চলে এসেছি। একটাই দোকান খোলা আছে, এখানে অনেকগুলো দোকানের মধ্যে। জাস্ট হাতটা জমে যাচ্ছে। জাস্ট আমি গ্লাভস পরে আসিনি। এখন তিন চুলোতে দেখাচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার থেকেও বেশি ঠান্ডা। আর এখানে কিন্তু জিওর কানেক্টিভিটি দারুণ, খুব ভালো। 9:05 বাজে। আমাদের দিদি আমাদের ডাকলো যে ডিনার রেডি আছে। আমি বললাম এত তাড়াতাড়ি? তখন বলছে আমরা না 9টার মধ্যেই ডিনার করে শুয়ে পড়ি, তার কারণ হচ্ছে ঠান্ডা প্রচণ্ড। তো আমরা চাই মানুষকে কষ্ট দিয়ে লাভ কি। তো আমরাও রাজি হয়ে গেলাম। ছেলে পেলে কে রে খিদে পেয়েছে? ওই স্যার কফি খেয়ে আর এখন খিদে নেই অতটা। ঠিক আছে, অল্প অল্প খেয়ে নে। ঠিক আছে চল, তৌফিক আসুক। রাত্রিবেলা আমরা বলেছিলাম রুটি খাবো, তো চিকেন আর রুটি, পাঁপড় আর পেঁয়াজ, হ্যাঁ এই হচ্ছে খাবার। আমি চিকেন 1 পিস নিয়েছি, আমি বেশি খাবো না। আর আছে আলু ফুলকপি, এ ভাজি হ্যাঁ, আলু ফুলকপি ভাজাও আছে। এটা একটু নিয়ে নিই। আমি চিকেনটা খেলাম, চিকেনটা ভালো, খুব ভালো বলতে পারছি না। আমি রিসেন্টকালে কোলাখামে খেয়েছিলাম,
সেটা আমার দুর্দান্ত লেগেছিল। এটা ভালো, এই জন্য ভালো আমি বলছি, অতিরিক্ত তেল নেই, মশলা নেই, আর চিকেনটা ঠিকঠাক সুসিদ্ধ হয়েছে একদম। দেখুন এই যে আমি যদিও সলিড পিস নিয়েছি কিন্তু সুসিদ্ধ হয়েছে। আমি চিকেনটা খেয়েও দেখেছি যে একদম চিকেনের মধ্যে মশলার পরিমাণ ঠিকঠাক আছে। একদম ঘরোয়া একটা ডিনার করলাম, করার পর এখন শুতে যাচ্ছি। আজকে অনেকটা জার্নি হয়েছে, যা কথা বলার কালকে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তিনচুলে। আমি আছি চেরি ব্লসম হোমস্টেতে। দুরন্ত জায়গাটা, সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। শুধু একটা আক্ষেপ রইল, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা আমি পেলাম না। দারুণ আতিথেয়তা পাচ্ছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি অসাম, একদম হোমলি ফুড, অতিরিক্ত তেল মশলা নেই, মানে ডাইজেশনে কোনো সমস্যা হচ্ছে না। আমি একটু অ্যাসিডিটির সমস্যায় ভুগি, কোনো প্রবলেম হয়নি। ভিউ পয়েন্ট বলতে সামনেই হচ্ছে এই গুম্ফাধারা ভিউ পয়েন্ট। এইটা চারদিকে চা বাগান, এই আঁকা বাঁকা পথের দিকে তাকিয়ে থাকতে বড়ই মনোরম লাগছে। শুধু একটাই মিস করছি, এখান থেকে তেনাকে। কালকে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম ওই নিচের দিকটায়, ওই 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 এই জায়গাটায় গেছিলাম। আজকে একটু হাঁটতে হাঁটতে ওপরের দিকটায় যাব। আমাদের যে আন্টি আছেন উনি বললেন ওপরে একটা পাইনের জঙ্গল আছে, দেখতে পারেন। আমি ঠিক আছে, যাওয়ার আগে একবার দেখব। আর যেটা বলার সেটা হচ্ছে, আজকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, সেটা আলাদা ব্লগে আসবে। কিন্তু মনে হচ্ছে এখানে একটা রাত্রি আমরা ছিলাম, কম থাকা হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে 2টো রাত্রি থাকলে ভালো হতো। আজকেই এই ভিডিওতেই আমাকে তুলে ধরতে হবে যে এখানে থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। বেসিক্যালি 3-4টে জায়গা আমরা যাব। একটা হচ্ছে এখান থেকে লাভার্স ভিউ পয়েন্ট, আর একটা হচ্ছে বড় বাংলার যে অরেঞ্জ গার্ডেনটা আছে সেটা, জানি না কতটা অরেঞ্জ দেখতে পাবো, আর লামাহাটা পার্ক। তো এটাই আপনারা আসলে এগুলো তো দেখতে পাবেন। এছাড়া এখান থেকে তাগদার যে এখান থেকে খুব কাছেই, সেই ব্রিটিশ বাংলোগুলো আপনারা দেখতে যেতে পারেন। ওই জায়গাটা অর্কিড সেন্টারও আছে তাগদাতে। তো এই হচ্ছে ঘোরার জায়গা। হ্যাঁ, কিন্তু আমি বলবো এই হোমস্টেটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট, কেন সামনেই গুম্ফাধারা। আর এখানে মানে থেকে থেকে 2টো রাত্রির কাটানো কোনো ব্যাপার না। আমাদের কাছ থেকে নিয়েছেন থাকা খাওয়ার জন্য 1500 টাকা করে। আর আরও 2-1টি ইনফরমেশান দিই, সেটা হচ্ছে এইখানটায় আপনারা বারবিকিউ বা ক্যাম্প ফায়ার করতে পারবেন। ক্যাম্প ফায়ারের খরচ হচ্ছে ওই আনুমানিক 500 বা 600 টাকা। আমি ঠিক জিজ্ঞেস করলাম, আন্টি বলেছিল, আমি ভুলে গেলাম। আর বারবিকিউ হচ্ছে পার কেজিতে হচ্ছে 1000 টাকা করে। এই জায়গাটায় হবে। এখানে কিন্তু ওয়াইফাই নেই, কিন্তু কোনো দরকারও পড়বে না। এখানে জিওর স্পিড দুর্দান্ত। সানরাইজ তো হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি উঠতে পারিনি। আমি ওই জায়গাটা যাব, ওখান থেকে কেমন কালিম্পং পাহাড়কে লাগছে উদিত সূর্যের সঙ্গে, সেটা একবার দেখব। চলুন যাওয়া যাক। দেখুন আমি আমার হোমস্টে থেকে বেরোচ্ছি, আর এরকম দৃশ্যপট। এই সাইডটা যাব, হাঁটবো। আগে একটু ওই দিকটা যাই, তারপর এই ফ্যান্টাস্টিক। আকাশটা নীল, কিন্তু এই সাইডটা বন্ধ হয়ে রয়েছে, সিকিমের দিকটা। কালকে তবুও আমরা নামছি চারধামে, শিব ঠাকুরের যে মূর্তিটা আছে সেটা দেখতে পাচ্ছিলাম দূর থেকে। কালিম্পং সাইডও পুরো বন্ধ হয়ে রয়েছে, একদম কুয়াশাচ্ছন্ন। একটা জিনিস হচ্ছে, আমি যে হোমস্টেতে আছি সেখান থেকে এখান থেকে সানরাইজও দারুণ দেখা যাবে, আর সানসেটও, মানে দুটোই পাবেন আপনি এখান থেকে, জাস্ট 50 মিটার এদিক ওদিক। সকালে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিম্পং পাহাড় দেখার চেষ্টা করছিলাম, আর উদিত সূর্যকেও দেখছিলাম। কোথায় যে টাইম বেরিয়ে গেল, তখন দেখি দিদি এখান থেকে রাস্তা দিয়ে রাখছে, ব্রেকফাস্ট রেডি স্যার। তাই জন্য চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব, আশা করছি গাড়ি চলে আসবে, বেরিয়ে যাব। আর আজকে এখান থেকে কিছু কিছু জায়গা আপনারা ঘুরতে পারবেন, সেইগুলো আপনাদের তুলে ধরবো এই ব্লগে। চলো
লুচি, আলু ছোলার তরকারি। ও দারুণ করেছে তরকারিটা। আলু না দিলেও ভালো হতো, দারুণ করেছে তরকারিটা। দেখ, তাই না? দারুণ করেছে তরকারিটা, টপ ক্লাস। এটা ময়দা দিয়ে করেনি, এটা সাদা আটা দিয়ে করেছে, কিন্তু তেল একদমই চিপচিপা নয় এটা। আমার তো এই ঘুগনিটা বেশি ভালো লাগছে শুধু শুধু খেতে। যেটা বলার, আমার স্টুডেন্টরা কি উপলব্ধি করলো এখান থেকে। তোরা তো এখানে আসলি, একটা দিন কাটালি, বল মানে কি জন্য আসবে, একটা কারণ বল। একটা কারণ ভিউ, একবার এই ভিউ। ইফাস তুই বল। 2 নম্বর কারণ এখানকার খাওয়া দাওয়াটা খুব ভালো। খুব ভালো। আর এটা কি মানে, ওরা দুজন বলে দিল সব কথা, এবার তুই বল। কি বলবো স্যার, ভিউর জন্য সবাই আসবে স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি, খাওয়া দাওয়া 5 স্টার রেটিং, ভিউ এটাও 5 স্টার। ভিউ বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে এক লপ্তে অনেক কিছু দেখা যায়। একে তো কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, রাস্তার উপরেও চা বাগান আছে, সামনেই গুম্ফাধারা ভিউ পয়েন্ট, এখান থেকে রঙ্গিত নদীর দুর্দান্ত একটা দৃশ্যপট, আর ওইখানে গুম্ফাধারা থেকে কালিম্পং শহর, অসাধারণ, কি রাত্রে কি দিনে। আর সামনেই লামাহাটা, লাভার্স ভিউ পয়েন্ট, আর হচ্ছে আপনার বড় মাংবা যে কমলা লেবুর বাগান আছে। এছাড়াও পেয়ে যাবেন তাগদার যে অর্কিড গার্ডেন, সেটাও। সর্বোপরি বললে এই হোমস্টে থেকে আমার তো কোথাও যেতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে এখানে থেকেই যাই 2 রাত্রির জন্য। আর বয়স্ক মানুষদের জন্য যেটা বলা যায় সেটা হচ্ছে একদম পিক অ্যান্ড ড্রপ রাস্তা থেকেই, কোনো অসুবিধে হবে না। আমি যার দ্বারা এই হোমস্টে বুক করেছি তার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি ইচ্ছা হয় যোগাযোগ করতে পারেন। চলুন বেরিয়ে যাই, যাবো এদিকে। একটা পাইন জঙ্গল আছে, আমার হেঁটে হেঁটে যাওয়ার কথা ছিল, তখন আর সময় পাইনি ভিডিও শ্যুট করতে করতে। আমি এখান থেকে সাইট সিন করে করে দার্জিলিং যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া করেছি, এই সাজন জি। हेलो, हाँ, आपका फ़ोन नंबर बोल दीजिए सजन जी। मेरा 6362 हाँ 824587। আচ্ছা আচ্ছা, আমরা একটু এগিয়ে এলাম, এগিয়ে আসার পর বলছি এখানে একটা গুহা আছে, দেখি এই রাস্তা এরকম কিন্তু, হ্যাঁ অসুবিধা হবে না। চলুন, চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই গাড়িটা ওখানে দাঁড় করিয়েছে, আমরা এখান দিয়ে উঠে এলাম। চল না, এটুকু দেখা যাচ্ছে, এই উপর থেকে ভিউ দারুণ, ভিউ দারুণ, টপ ক্লাস ভিউ, কোনো কথা হবে না। এলাম, ওখানে সেরকম কিছু নেই, ওই পাথর গুহা মতন আছে, জঙ্গল, ওখানে আপনি প্রবেশ করতে পারবেন না। আর দ্বিতীয় কথা, এখান থেকে ভিউ অনবদ্য, দেখুন অনবদ্য ভিউ, দারুণ, তাই না? ভিউ দারুণ। আর কালিম্পং পাহাড়, যেটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে দূরটা। এখানে একটা হাইকিং করার পর বেশ হাঁপিয়ে গেছিলাম, তারপর গুম্ফাধারা হয়ে আমরা চলে যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্টের দিকে, যেটা তিনচুলেতে আসলে বা এর পার্শ্ববর্তী অঞ্চলে আসলে একটা কমন সাইট সিন। দেখুন এতটাই কুয়াশাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এই জায়গাটা আসবেন অবশ্যই, এখান থেকে দারুণ ভিউ আছে। আমরা কালকে বিকেলবেলা এখানটা ছিলাম, ওই আমাদের হোমস্টে দেখা যাচ্ছে এখান থেকে। লাভার্স ভিউ পয়েন্ট এখান থেকে দূরত্ব ওই 5.5 কিলোমিটার মতন, আর সময় লাগবে ওই 20 মিনিট মতন। লাভার্স ভিউ পয়েন্ট। লাভার্স ভিউ পয়েন্টে পৌঁছে প্রথমেই নিজের জন্য একটু ফল আহারের ব্যবস্থা করে নিই, এরপর চাক্ষুষ করতে থাকি রঙ্গিত ও তিস্তার মিলন স্থলকে, যা এক কথায় টপ ক্লাস লাগছিল। লাভার্স ভিউ পয়েন্টের সৌন্দর্য এবং আনারসের স্বাদ, যার কম্বিনেশন ছিল টপ ক্লাস। এরপর সেখান থেকে পৌঁছে যাই বড় মাংবাতে, সেখানে একটি অরেঞ্জ জুস ফ্যাক্টরি ছিল, সেখানে পৌঁছে তাজা অরেঞ্জ জুস পান করে নিলাম। এখানে এসে একটু হতাশই হলাম,
সে পরিমাণ অরেঞ্জ আমি দেখতে পাচ্ছিলাম। অল্প 50 টাকা করে মাথা পিছু লাগবে, 4 জনের 200 টাকা। আর অরেঞ্জগুলো যেগুলো আছে একদম গাছের মাথায় মাথায়, গিয়ে ছবিও ভালো পর্যন্ত তোলা যাবে না। তো আপনারা যদি এই সময় আসেন এই জায়গাটাকে অ্যাভয়েড করুন, তার থেকে লামাহাটাতে কাটান। আর অরেঞ্জ জুসটা খেলাম বেশ ভালো, কিন্তু রাস্তার দিকে না তিতো লাগলো, কেন আমি যাই না। যাই হোক, চলো আমার গাড়ি ঘোরাচ্ছে, বেরিয়ে যাই। আমাদের সোজা ডেস্টিনেশন হতে চলেছে লামাহাটা পার্ক। লামাহাটা হলো দার্জিলিং মূল শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, পাইন বন এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের সুন্দর দৃশ্যে ঘেরা। এই গ্রামটিতে 2012 সালের শেষের দিকে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে ওঠে। 6800 ফুট উচ্চতায় অবস্থিত লামাহাটা একটি শান্ত এবং শান্তিপূর্ণ স্থান, যেখানে পাইন গাছগুলি মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে এবং সামনে কাঞ্চনজঙ্ঘা পর্বত রয়েছে। লামাহাটাতে গেলে আপনি কি পাবেন? নীরবতা ও প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত এক অভিজ্ঞতা, মনোমুগ্ধকর বাগান, ওয়াচ টাওয়ার, অর্কিডের সুন্দর ফুল, বাতাসের সাথে সাথে দোল খাওয়া প্রার্থনা পতাকা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।